সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মালদী এসপি ইনস্টিটিউশনের পক্ষ থেকে অনলাইন ক্লাস তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নির্মল চন্দ্র শীল। শিক্ষার্থীবৃন্দ, গতদিন আমি তোমাদের কিছুদিন আগে দেওয়া সাজেশনের 1 নং অঙ্কের ক এবং খ করে দেখিয়েছিলাম। আজকে গ নং প্রশ্নের সমাধান করে দেখাবো। গ নং প্রশ্নে চেয়েছিল মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত 1,06,500 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগে প্রশ্নটা একটু লক্ষ্য করো। আমি প্রশ্নটা দেখাচ্ছি এবং পরে শোনাচ্ছি, তোমরা একটু প্রশ্নের দিকে তাকাও। প্রশ্নে বলা আছে, মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত 1,06,500 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে একটা নির্দিষ্ট ছক অনুসরণ করতে হয়, অর্থাৎ একটা ছকের 3টা নিয়ম রয়েছে। স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি, একটা তারল্য অগ্রাধিকার পদ্ধতি এবং মিশ্র পদ্ধতি। আমরা সাধারণত নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিটি দেওয়া আছে, ওই পদ্ধতি আমরা ফলো করব। ওই পদ্ধতিতে প্রথমেই সম্পদ সমূহ লিখতে হয় এবং সম্পদের মধ্যে প্রথম সম্পদ হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদগুলো কী করতে হয়? স্থায়ী সম্পদ বসিয়ে তার থেকে পুঞ্জীভূত অবস্থায় বা অবলোপন বাদ দিতে হয়। পরে আসে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং সর্বশেষ আছে চলতি সম্পদসমূহ। এবং দায়ের দিকে সবার আগে মালিকানা সত্ত্ব উদ্বৃত্ত বসাতে হয়, তারপরে দীর্ঘমেয়াদী ঋণ এবং সর্বশেষ চলতি দায়গুলো বসাতে হয়। শিক্ষার্থীবৃন্দু, তোমরা দেখো যে আমিলের মধ্যে প্রথমে লেখা আসছে প্রথম লাইনে দেনা। দেনা মানে পাওনাদার। আবার দ্বিতীয় লাইনে লেখা আছে পাওনা। পাওনা মানে দেনাদার। দেনা চলতি সম্পদের মধ্যে বসবে এবং পাওনা চলতি দায়ের মধ্যে বসবে। দেনাটা দায় চলতি দায়ের মধ্যে বসবে এবং পাওনা মানে দেনাদার আর সম্পদের মধ্যে বসবে। তবে দেনাদারের সাথে যে কাজগুলি রয়েছে নিচে তোমরা দেখে থাকবা। 3 নং সমন্বয়ের মধ্যে লেখা আছে উক্ত বছরের কুরুণের পরিমাণ 3,000 এবং 5% হারে কুরুণ সংস্থার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সমন্বয়ের যে আইটেমগুলো থাকে, নতুন আইটেমগুলো দেনাদার থেকে বাদ দিয়ে দেখাতে হয়। পরবর্তীতে আছে ব্যাংক জমাতিরিক্ত। এই ব্যাংক জমাতিরিক্ত যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, সুতরাং এটা একটা দীর্ঘমেয়াদী দায় এবং দায়ের দিকে দীর্ঘমেয়াদী দায়ে বসাতে হবে। তারপর মূলধন আছে। আমরা এখানে মূলধন কাজে লাগাইতে পারবো না, কারণ নিচে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত দেওয়া আছে। এবার হচ্ছে অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া একটা চলতি সম্পদ, চলতি সম্পদের মধ্যে দেখাবো। তবে নিচে অগ্রিম ভাড়ার 6,000 টাকা মেয়াদ উত্তীর্ণ দেওয়া আছে, সেজন্য আমরা মেয়াদ উত্তীর্ণ বাদ দিয়ে দেখাবো, আর অথবা সরাসরি বাকি অংশটুকু দেখাতে পারি। এছাড়া রয়েছে নিচে ইজারা সম্পদ। এটা তো আমরা আগেই বলছি যে স্থায়ী সম্পদের কাছে এগুলো বসাবো, অর্থাৎ স্থায়ী সম্পদে আগে বসিয়ে সেখান থেকে অবলোপন বাদ দেবো। আমি গত ক্লাসেও বলেছিলাম বিষয় বিবরণীর মধ্যে যে কোনো ধরনের ইজারা সম্পত্তির সাথে যদি কোনো বছর দেওয়া থাকে, সেই বছর দিয়ে ভাগ দিয়ে এক ভাগ অবলোপন অর্থাৎ খরচ দেখাতে হয়, বাকি অংশ সম্পদের পাশে দেখাতে হয়, অর্থাৎ স্থায়ী সম্পদে আমরা এটা দেখাবো। এছাড়া নিচে অবিকৃত পণ্যের মূল্য অর্থাৎ সমাপনী মূল্য দেওয়া আছে, এটা চলতি সম্পদ দেখাবো। অগ্রিম ভাড়া তো বলেছি, কুরুণে কাজ করেছি। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা প্রথমে আমরা লিখব সম্পদ সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা অঙ্ক করার সুবিধার্থে আমি 1-2 সিরিয়াল দিয়ে অর্থাৎ ক্রমিক নাম দিয়ে সম্পদের শ্রেণীগুলো ভাগ ভাগ করে অঙ্ক করবো। তোমরা একটু দেখো। প্রথমে লাগবে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে তোমরা তোমাদের প্রশ্নে লক্ষ্য করো, দেওয়া আছে শুধু ইজারা সম্পত্তি দেওয়া আছে, এছাড়া অন্য কোনো সম্পদ নেই। আমরা ইজারা সম্পদটা এখানে বসাবো। ইজারা সম্পদ শুধু একটা আইটেম আছে, এই জন্য আমরা মাঝের ঘরে বসাই, নচেত আমরা প্রথম ঘরে বসাইতাম। ইজারা সম্পদ 1,20,000 এবং 8 বছরের জন্য আছে, যেন বাদ দেবো অবলোপন। বাদ অবলোপন। অবলোপন আছে 15,000, বাদ দিলে থাকে 1,05,000 টাকা। 2 নম্বর সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রশ্নে না থাকায় আমরা শেষ দিকে একটা দাগ দিয়ে বসাবো। কখনো নীল লিখে দেখাতে হবে বা দাগ দিয়ে দেখালে চলে। 3 নম্বরে লিখবো চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে তোমরা একটু রেওয়ামিলে লক্ষ্য করো। উপরের দিকে লেখা আছে দ্বিতীয় লাইনে, অর্থাৎ রেওয়ামিলের দ্বিতীয় লাইনে পাওনা। পাওনা অর্থ দেনাদার। পাওনা। পাওনা আছে গিয়ে
73,000 আমরা প্রথম করে বসাবো, কারণ একাধিক চলতি সম্পদ রয়েছে। এখানে 3 নং সমন্বয় লেখা আছে উক্ত বছরের কুরিনের পরিমাণ 3,000, আমরা 3,000 টাকা কুরিন বাদ দেব, বাদ নতুন কুরিন নতুন কুরিনের 3,000 বাদ দিলাম, রইল 70,000 টাকা। এর সাথে আরো কাজ আছে, আমাদের সঞ্চিতি আছে 5%, বাদ দেব, বাদ নতুন কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতি 70,000 5%, 35 রইল 66,500। এরপরে চলতি সম্পদ আমরা দেখো অগ্রিম ভাড়া আছে, কিন্তু নিচে বলা আছে অগ্রিম ভাড়া 6,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। 6,000 টাকা বাদ দিয়ে আমরা 4,000 টাকা বসাবো। অগ্রিম ভাড়া 4,000 টাকা, আমরা প্রয়োজন বোধে এখানে দেখিয়ে দেব। 10,000 বাদ 6,000, অর্থাৎ 6,000 মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এই জন্য 6,000 বাদ দিয়ে রাখলাম। এরপর রয়েছে রেওয়ামিলের মধ্যে আর কোনো সম্পদ দেখছি না আমরা পাওনা নিয়েছি, অগ্রিম ভাড়া নিয়েছি, হাতে নগদ নাই, আমাদের আর কোনো সম্পদ নেই। নিচে আছে অবিকৃত পণ্যের মূল্য, অর্থাৎ সমভূমি মূল্য, আমরা অবিকৃত নামে লিখতে পারি। অবিকৃত পণ্যের মূল্য কত টাকা আছে? 63,500। আমাদের আর কোনো সম্পদ দেখছি না, তো ওগুলো আমরা যোগ করে দেখাবো। 60 1,20,000, 1,20,000 আর 9, 29 আর 4, 33 আর 134, 1,34,000 টাকা এখানে বসালাম। তাহলে একটু যোগ করলে পাবো মোট 1,39,000। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্ক করার সময় অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী করার সময় সম্পদের সেট করা হয়ে গেলে প্রশ্ন আমরা যোগ করবো না, যোগ না করে কি করবো, আমরা একটু পাশে লিখে রাখবো 1,39,000 পাশে লিখলাম। আমরা দায়ের সেটটা করার পরে আমরা প্রশ্নটা মিলাবো। পরবর্তী স্টেপ অর্থাৎ আমাদের সমস্ত সম্পদ শেষ, আমরা দায়ের সেট করবো কি নামে? মালিকানা সত্ত্ব ও দায়। মালিকানা সত্ত্ব ও দায় সমূহ। তো প্রথমে আমাদের মালিকানা সত্ত্ব প্রশ্ন দেওয়া আছে, 1 নং সিরিয়াল দিয়ে রাখবো। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব প্রশ্ন দেওয়া আছে, যেন লাগবে দেওয়া আছে। কত পরিমাণ দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে 1,06,500 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী স্টেপ কি? 2 নম্বর দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে রয়েছে ব্যাংক জমাতিরিক্ত, আমরা এখানে লিখি যেহেতু জায়গা কম। ব্যাংক জমাতিরিক্ত অবশ্যই এখানে 15%। টাকাটা আছে 40,000 টাকা, আমরা সবাই শেষে বসাবো। দেখো 3 নম্বরে চলতি দায়। চলতি দায়ের মধ্যে উপরে আছে রেওয়ামিলের একদম উপরে দেনা আছে, আমরা দেনাটা আগে বসাবো। দেনা মানে তোমরা নিশ্চয়ই জানো, পাওনাদার। মাঝের ঘরে বসাবো, এখানে আছে 1 লাখ, যেহেতু একাধিক চলতি দায় আছে সেহেতু আমরা মাঝের ঘরে বসালাম। এরপরে আমরা রেওয়ামিলে খুঁজবো আর কোনো চলতি দায় আছে কিনা। রেওয়ামিলে আমাদের ব্যাংক জমাতিরিক্ত আছে, ব্যাংক জমাতিরিক্তের সাথে পার্সেন্টেজ আছে, যেটা আমরা বিশদ আয় গণিতে পার্সেন্টেজ অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের সুদ একটা অন্যান্য ব্যয়ের মধ্যে দেখিয়েছিলাম, সেই সুদটাই আবার বকেয়া বিদায় এখানে চলতি দায়ের মধ্যে বসবে, অর্থাৎ ব্যাংক জমাতিরিক্তের সুদ। ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ আছে 2,500 টাকা। কত টাকা? 2,500। এছাড়া আমাদের চলতি দায় নিয়েছে কিছু দেখছি না। অবকৃত কোনো অগ্রিম ভাড়া আমরা সম্পদের মধ্যে নিয়েছি, কুরিনের কাজ করেছি, আমাদের আর কোনো চলতি দায় নেই। এখানে আমরা যোগ করে নেবো 1,25,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটু যোগ করে দেখি দায়ের সেটটা। 1,06,500 যোগ 40,000 যোগ 1,02,500 মোট হয় 2,49,000। শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা আগে বলেছিলাম
যে কোনো আর্থিক অবস্থা বিবরণী করার সময় সম্পদের সাইড আগে যোগ করব, যোগ করে আমরা যোগটা না নামিয়ে দায়ের সাইড করে দেখবো দুই দিক মিলে কিনা। যদি না মিলে তাহলে আমাদের অনিশ্চিত হিসাব দিয়ে করতে হবে। তাহলে আমরা এইখানে একটু ফাঁকা রেখে মোট সম্পদের দিকে মোট সম্পদটা না লিখে দায়ের দিকে যে যোগফলটা হয়েছে অর্থাৎ যেটা বড় হয়েছে সেটা লিখবো আগে। এটা এখানে লিখলাম 2,49,000 এবং এখানে পার্থক্য আছে কত 39,49, 10,000 টাকা। আমরা এই ফাঁকে লিখে অনিশ্চিত হিসাব বসিয়ে দেব। অনিশ্চিত হিসাব। প্রিয় শিক্ষার্থী কিন্তু এভাবেই আমাদের অঙ্ক শেষ করতে হবে এবং এখানে লিখতে হবে মোট, লিখতে হবে মালিকানা সত্ত্ব ও মোট দায়। মালিকানা সত্ত্ব ও মোট দায়। আর এখানে লিখতে হবে মোট সম্পদ, কিন্তু আমাদের জায়গা নাই, জায়গা সংকটের কারণে আমি এখানে লিখতে পারলাম না। তোমরা একটু নামিয়ে সুন্দর করে গুছিয়ে অঙ্ক করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। এ পর্যন্ত আজ আর নয়।